নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভোটমুখী বিহারে পাটলিপুত্রের যদুকুলপতির সংসারে এখন তীব্র অশান্তি। মেয়ে বলছে যে আমি রোহিণী আচার্য, আমি কোনো পদ টদ প্রত্যাশা করি না, রাজনীতি আমার জন্য নয়, আমি একজন কন্যা, একজন মহিলা, একজন দিদি বোন যাই হন না কেন আমি আছি। এবং তিনি আরজেডিকে আনফলো করেছেন, তেজস্বীকে আনফলো করেছেন সমাজ মাধ্যমে। তার ভাই তেজ প্রতাপ দিদির পাশে দাঁড়িয়ে বলেছেন দিদি যেভাবে বাবাকে কিডনি দিয়ে সহায়তা করেছেন সেটা বলা যায় না, যারা দিদির অসম্মান করবেন তিনি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কথাও উল্লেখ করেছেন। দেখুন, রোশনি এই লালু প্রসাদের মেয়ে রোহিণী সারান লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অল্প ব্যবধানে তিনি হেরে যান বিজেপির কাছে। এবারও তিনি প্রার্থী হতে চাইছেন। তেজস্বী রাতেই আরজেডির ব্যাটন, তেজস্বী চাইছে না বাড়ির আর কেউ রাজনীতির অঙ্গনে আসুক, এটা নিয়ে গোল বেঁধেছে পাটলিপুত্রের। এবার প্রশ্ন হলো, 1 নম্বর অ্যানেমার্গের তো এই ছবি, পরিবার কেন্দ্রিক দলে এগুলো খুব স্বাভাবিক। আরজেডির যে অবস্থা, সমাজবাদী বাড়ির যে অবস্থা, তারপরে শিবসেনার যে অবস্থা, তৃণমূলও তার ব্যতিক্রম নয়। এখানে দিদিমণির সাঙ্গপাঙ্গরা যা কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন বাংলায় তো আমরা দেখছি। একজন যার সঙ্গে শিক্ষার দূর দূরান্তের সম্পর্ক নেই, তিনি কলেজের পরিচালন সমিতির মাথা হতে চাইছেন। ছোটবাবু প্যারালাল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ছোটবাবু যখন ফুল ফর্মে বাজারে নেমে আসেন তখন দিদিমণির অন্য আত্মীয় স্বজনরাও কি আর চুপ করে বসে থাকতে পারেন? তারাও যেরকম ভাবে পারছেন সেভাবে চেষ্টা করছেন নিজেদের প্রভাব বাড়াতে। ক্লাব, সংগঠন কি নেই, স্বেচ্ছাসেবী সংস্থা সবকিছুই আছে। পরিবার কেন্দ্রিক দল হলে এগুলো একেবারে অবশ্যম্ভাবী, এর থেকে আপনি মুক্তি পাবেন না। এই দলগুলোর কোনো রাজনৈতিক আদর্শ নেই, শুধুমাত্র তৃণমূল ক্ষমতা এসেছিল কি সিপিএম বিরোধিতাকে পুঁজি করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি অকৃত্রিম সিপিএম বিরোধিতা তিনি ডিভিডেন্ড পেয়েছিলেন। দীর্ঘ লড়াই সংগ্রামের পর মানুষ তার উপরই শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছিল, ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন একমাত্র সিপিএম কে হটাতে। কিন্তু সিপিএম চলে গেছে, সিপিএম এখন প্রান্তিক শক্তি এ রাজ্যে, তাই সিপিএম বিরোধিতা করে তার কিছু হবে না। একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা হলো একটা কারণে, সেই কারণটা যখন আর মুখ্য রইল না তখন তো তাকে একটা মতাদর্শগত অবস্থান নিতে হয়। তৃণমূলের কোনো মতাদর্শগত অবস্থান নেই, আরজেডিরও নেই। তাই এই ধরনের দলগুলোর ভবিষ্যৎ কিন্তু খুব ঝরঝরে। ওই একটা প্রজন্ম, দুটো প্রজন্ম, তারপরে এই রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। এখন দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে এই নির্বাচনটা বিগত সব নির্বাচনের থেকে আলাদা, কারণ দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এতদিন বিরোধীরা বলতেন, এবার আদালত বলে দিয়েছে বাঙালি মননে যাই হোক দুর্নীতির একটা অভিঘাত পড়ে, শুধু শহুরে আরবান ভোটারদের মনে নয়, মফস্বলে আধা শহরেও পড়ে। তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে এই জমানায়, এটা প্রতিষ্ঠিত সত্য। তৃণমূলীরাও জানেন, তারা এই বিষয় নিয়ে খুব একটা কথা বলেন না। কলকারখানা নেই, মাননীয়া শেষ কবে কলকারখানার উদ্বোধন করেছেন তার হাসি মুখের ছবি দেখেছি, আমরা ভুলে গেছি, অন্তত আমার মনে নেই। বিনিয়োগের বেহাল দশা, পরিকাঠামোর বেহাল দশা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম যারা খবরের কাগজ পড়েন, টিভি দেখেন তারা জানেন। তাহলে তৃণমূল কিভাবে লড়বে? আর ধর্মীয় সংখ্যালঘুদের সমর্থন বিজেপির জুজু দেখিয়ে নয় পেলেন, সেটা দিয়ে তো আর বারবার হবে না, অ্যাডিশনাল কিছু চাই। সেই জন্যই ওই স্লোগানটা এনেছিল, ভাষা সন্ত্রাস, বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত। দেখুন, নো টেকার্স, ফিউ টেকার্সও নয়, নো টেকার্স। ফিউ টেকার্স মানে যারা একেবারে গোড়া তৃণমূল, তারা দিদি যা বলছেন সেটাকেই বেদবাক্য বলে মনে করেন। তারা সরকার গড়েনও না, সরকার ফেলেনও না।
সরকার গড়া, সরকার ফেলা, এটা করে সাইলেন্ট মেজরিটি। তারাই ডিসাইডিং ফ্যাক্টর হয়। তাদের কাছে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত এই ন্যারেটিভ একেবারেই বৈধতা পায়নি, পেতে পারে না। এই ন্যারেটিভ বৈধতা পায়নি, পেতে পারে না, কারণ পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়ে ভিন রাজ্যে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে আছেন, সেখানকার সংস্কৃতির সঙ্গে, সেখানকার মানুষের সঙ্গে তারা নিবিড়ভাবে আছেন। এই যে ভারতবর্ষে বিভিন্ন শহরে দুর্গাপুজো হয়, সেখানকার মানুষ যোগ দেন, তাদের অনুষ্ঠানে আমরা যোগ দিই, বাঙালিরা যোগ দেন, মিলেমিশে সবাই আছেন, কেউ আক্রান্ত হচ্ছেন না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলবে, সারা ভারতবর্ষে হচ্ছে। এখন তো বেশি বেশি করে তামিলনাড়ু থেকে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার খবর আসছে। দিদির ভাতৃপ্রতিম স্টালিনের তামিলনাড়ু, পাঞ্জাবে এসছে, কর্ণাটকে এসছে, তেলেঙ্গানায় এসছে, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও এসছে। এবং কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তারা যদি অনুপ্রবেশকারী প্রমাণিত হয় ডিটেনশন ক্যাম্পে তাদের রাখতে হবে, সব রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। সেই জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ চলছে এবং ভিন রাজ্যে তাদেরকে অনেক সময় চিহ্নিত করার কাজে সহায়তা করছেন পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ভারতীয় পরিযায়ী শ্রমিকরা। এবং এই যে বাংলাদেশে চিহ্নিত করে বিতরণের যে সিদ্ধান্ত, এটাকে পশ্চিমবঙ্গের মানুষ সমর্থন করছে। এসআইআর ওরাতে এগুলো সব চিহ্নিত হবে। এই যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর এই যে উদ্যোগ, সেটা পশ্চিমবঙ্গের মানুষ সমর্থন করছে। এর মধ্যে তারা কোথাও ভাষা সন্ত্রাস, বাঙালি নিগ্রহের গন্ধ পাননি। এটা তৃণমূল যদি নিজে নিজে গন্ধ পায় আইপ্যাকের পরামর্শে, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা কাজ দিচ্ছে না। এখন দেখছে না, টোন ডাউন করছে, বেশি কিছু বলছে না। প্রতিদিনই কেউ না কেউ বিবৃতি দিত ভাষা সন্ত্রাস, বাঙালি নিগ্রহ। একটা বিষয় থেকে সরে আসতে গেলে, মুখ রক্ষা করতে গেলে আস্তে আস্তে করতে হয়। রাতারাতি তো বেমালুম বিষয়টাকে চেপে যাওয়া যায় না। তৃণমূল আস্তে 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 এই ভাষা সন্ত্রাস, বাঙালি নিগ্রহ বাইরের রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, এর থেকে সরে আসবে। দেখবেন যত দিন যাবে সরে আসবে। তাহলে একটা ইস্যু লাগবে। ইস্যুটা কি? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওই একটাই ইস্যু, কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্র দিচ্ছে না, ন্যায্য টাকা দিচ্ছে না, রাজ্য গরিব মানুষের পাশে আছে, রাজ্য নিজের টাকা দিয়ে সবকিছু করছে। বলছেন ভাড়েমা ভবানী অবস্থা, নিজের টাকা দিয়ে গরিব মানুষের মুখে হাসি পড়াচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনাই এবার তৃণমূলের নির্বাচনের একমাত্র বিষয়। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন এই যে জিএসটি বাবদ ক্ষতিপূরণে দেখবেন বিজেপি শাসিত রাজ্যগুলোকে ঘুরপথে দিয়ে দেবে। তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলো বর্তমান ডিসপেন্সেশনে কেন্দ্রীয় সরকারের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, এটা বাস্তব সত্য। আসাম কি করছে, উড়িষ্যা কি করছে? আপনি কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট ছেড়ে দিন, ওগুলো তো বহুদিন থেকে শিল্পোন্নত রাজ্য। আসাম আমাদের ছাড়িয়ে যাবে, উড়িষ্যা তো ছাড়িয়ে গেছে, এখন তো সেখানে বিজেপির সরকার। আসামে 10 বছর হলো বিজেপির সরকার। তাহলে কেন্দ্রে যে দলের সরকার থাকে, রাজ্যেও যদি সে দলের সরকার হয়, বিনিয়োগকারীরা সেই রাজ্যে বেশি বিনিয়োগ করে। শিল্পপতিরা বাংলায় থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস, এবং তারা বিনিয়োগ করার আগে বুঝে নিতে চান কেন্দ্রের সরকারের মনোভাবটা কি। এটা তো অস্বীকার করে লাভ নেই। কেন্দ্র সরকার তো চাইবে তাদের শাসনাধীন রাজ্যে বেশি করে বিনিয়োগ হোক। এবং আমরা দীর্ঘদিন ধরে, প্রায় অর্ধ শতাব্দী ধরে কেন্দ্রীয় বঞ্চনা করে কেন্দ্রের যে দলেরই সরকার থাকুক তার বিরোধিতা করেছি, মাঝে খুব স্বল্প কয়েকটা বছর বাদ দিয়ে তার খেসারত দিতে হচ্ছে। তাই এবারের কেন্দ্রীয় বঞ্চনার স্লোগান তুললেও মানুষ নেবে না। মানুষের মধ্যে না পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা থাকে। তারা একবার দেখতে চায় যে কেন্দ্র এবং রাজ্যে এক দলের সরকার হলে সেটা কি সর্বরোগ বিষণ্ণকরণই হয়, নাকি বর্তমানে যে সরকার চলছে তার থেকেও খারাপ হয়। দেখুন, বিজেপি এই রাজ্যে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন পলিটিক্যালি। তাই মানুষের একটা প্রবণতা আছে নতুনকে আবাহন করার। যদি মানুষ দেখে যে এই নতুন এদের থেকেও খারাপ, ছুড়ে দিতে বেশি সময় লাগবে না।
কিন্তু একবার নতুনের স্বাদ কিন্তু মানুষ নেবেই, এবং সেই জন্য মানুষের একটা বড় অংশ মনে মনে তৈরি হচ্ছে। শাসক দল জানে কিনা জানি না, তাদের সামনে কেউ কিছু হয়তো বলছে না, কিন্তু ভিতরে ভিতরে তারা প্রস্তুতি নিচ্ছে যে নির্বাচনের দিন তাদের গণতান্ত্রিক অধিকার এমন ভাবে তারা প্রয়োগ করবেন যাতে ওই অর্ধ শতাব্দী ধরে কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ড আর যাতে পশ্চিমবঙ্গে কেউ বাঁচাতে না পারে। দেখা যাক। তাই তৃণমূলের কাছে কিন্তু কোনো নতুন বিষয় নেই, একমাত্র ওই ফাটা রেকর্ড, কেন্দ্রীয় বঞ্চনা।